এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। উত্তর নেই তো। আমারও প্রথম দিকে খুব রাগ হয়েছিল, পরে মনে হলো ও দোষটা কোথায়। ভাই কি একবারও বলেছে ভালোবাসে? শুনেছো তোমরা? সামিরা এবং কাইফা বাচ্চার মতো মাথা নাড়ে। ঈশা আবারও বলে, দোষটা ভাইয়েরও আছে। সে যদি ভালো না বাসে তাহলে সরাসরি বলতে পারতো, ভালোবাসলেও বলতে পারতো, অথবা সফট কর্নার থাকলে তাও তো বলতে পারতো। কিন্তু কি করলো? রুশাদির বিয়ের দিন পাঞ্জাবি পরে সেজে গুজে বিয়ে খেতে গেল। রুশাদি তো ভেবেই নিয়েছিল ভাইয়ের কোনো প্রতিক্রিয়া যেহেতু নেই, তার মানে ভাইয়ের মাথা ব্যথাও নেই বিয়েতে। ওর কোনো অনুভূতি যদি জেগেও থাকে, ভাইয়ের অবস্থা দেখে নিশ্চিত হতাশ হয়েছে। একটা মেয়ের ওই মুহূর্তে কি করা উচিত? রুশাদি বেশ করেছে, বিয়ে করেছে, ও ভালো থাকলেই হয়। সেদিন মেসেঞ্জারে একটুখানি কথা হয়েছে। আচ্ছা ধরো রুশাদি পালানোর প্ল্যান করলো ভাইয়ের সাথে, তোমাদের কি মনে হয় ভাই এই জীবনে পালাবে? নিজেদের প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। সামিরা নিষ্পলক চেয়ে আছে ইশরার দিকে। কি সুন্দর মেয়েটা বুঝিয়ে দিল সব। কাইফা বোকার মতো প্রশ্ন ছিল, তাহলে এখন উপায়? ইশরা এসে বলে, সময়কে সময় দাও, সময় সুযোগ করে দিবে। গত 1 মাস ধরে এই বাসায় আছে রুশা। বাসা থেকে দূরে, মা বাবা থেকে দূরে, রুকাইয়ার পাশে বসে আছে। মেয়েটা এই 1 মাস অনেকটা শুকিয়ে গিয়েছে। রুশার পেছনে দৌড়াতে দৌড়াতে একটু ক্লিয়ার স্যুপ খাইয়ে দিল রুশাকে। খেয়ে বেডে হেলান দিয়ে শুয়ে রইল। রুশা মিনমিন করে বলল, আপু জানো, আজ এক নতুন ইর্তিকে দেখলাম। আমি ব্যথা পাওয়াতেও ও এগিয়ে আসলো না। তুই এত আশা রাখছিস কেন? ও তোর কি হয়? তুই ব্যথা পেলেই কি এগিয়ে আসতে হবে? রুশা বড় বড় চোখ করে রুকাইয়াকে দেখে যাচ্ছে। বোন এত কঠিনভাবে আঘাত করলো। রুশা পুনরায় বলে, আমাকে কে ধাক্কা দিয়েছে জানো? ইর্তির নতুন বান্ধবী। আমি জানি না মেয়েটা কেন আমার সাথে খারাপ ব্যবহার করে। দেখলেই মনে হয় যেন মারার জন্য তেড়ে আসবে। মেয়েটা কি খুব সুন্দরী? হ্যাঁ অনেক। ওর মনে হয় কলেজে পাওয়ার অনেক। আজ সবাইকে ধমকে বলল আমাকে যেন কেউ সাহায্য না করে। আমি না অবাক হয়ে দেখলাম সবাইকে। রুকাইয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, রুষা, আমাদের প্রতিদিন ভালো যাবে এমন কথা নেই। একটু সময় যাক, সব ঠিক হয়ে যাবে। রুশা আর কথা বাড়ায়নি। কি লাভ? আসলে কি সব ঠিক হবে? রাবি ভিডিও কল দিয়েছে, সব বন্ধুরা জয়েন করেছে। সবাই একসাথে জয়েন করাতে কেমন যেন খুশি ছড়িয়ে পড়লো সবার মুখে। অন্তর চলে যাবে, তাই গ্রুপেই একটা পূর্ণ মিলন হয়ে যায়। ইর্তিজা আর রুশার ক্যামেরা অফ, বাকিরা মজা করছে। রাব্বি সবাইকে অনুরোধ করলো ক্যামেরা অন করতে। প্রত্যেকে ক্যামেরা অন করতে রাব্বি হাসি মুখে বলল, রাশি আসার পর নিজেকে কেমন যেন অসহায় লাগছিল। আজ তোদের দেখে সত্যি ভালো লাগছে। রুষা, তোর মাথায় কি হয়েছে? ঘুমটা খুলতো। রুষা ঘুমটা খুলতেই দেখে পুরো মাথা জুড়ে সাদা ব্যান্ডেজ। সামিরা এবং কাইফা তো রীতিমতো চিৎকার দিয়ে উঠল। কি হয়েছে জিজ্ঞেস করে রুষা ক্ষীণ হাসল। এরা নাকি রাগ করে আছে। ঠিকই তো, রুষার এই অবস্থা মেনে নিতে পারছে না। রুষা ওদের শান্ত করতে বলল, তেমন কিছু না রে, মাথার পেছনে একটু আঘাত লেগেছে। ইর্তিজা একবার তাকালো, চোখে চশমা, পরনে সাদা টি শার্ট। ওরা টেবিলে চেয়ারে বসে কথা বলছে দেখেই বোঝা যাচ্ছে। সাইফ জিজ্ঞেস করলো, ব্যথা কি আগের না নতুন? রুষা কিছুটা থেমে বলল, আগের ক্ষততে নতুন ব্যথা। আগে কিভাবে হয়েছিল? রুষা একটা দম ছেড়ে বলে, আজকে থেকে 1 মাস আগে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। কারো নাগালের বাইরে যেতে খুব দ্রুত ছুটছিলাম, বুঝতে পারিনি সামনে গাড়ি। এরপর যা হওয়ার তাই হলো। মাথার পেছনে 3টা সেলাই, পা ছিলে গিয়েছে। প্রায় 10 দিন হসপিটালে ছিলাম। প্রত্যেকেই একে অন্যের দিকে তাকাচ্ছে। রুষার সাথে এত কিছু হলো অথচ কেউ জানতোই না। কাইফা মাত্রই প্রশ্ন করতে যাবে, এর আগে রুষা বলল, আসলে তোদের জানানোর মতো কেউ ছিল না।
আমার সাথে। আমার বাসার মানুষজন তো মনে করে আমি তাদের জন্য একটা বদনাম। মুখে চুনকালি দিয়েছি। অন্তর জিজ্ঞেস করলো। রুষা তুই এখন কোথায়? হাসল। নীরবতা পালন করছে কেন যেন মনে হলো এদের না জানানোই ভালো, তাই প্রশ্ন এড়িয়ে বলে, তোদের দিনকাল কেমন যাচ্ছে? রাব্বি রাজশাহী নাকি খুব সুন্দর? একদিন নিয়ে যাবি? অন্যরা প্রসঙ্গ বদলানো না বুঝলেও ইর্তিজা ঠিকই বুঝতে পেরেছে। কিছুক্ষণ সকলের কথা শুনে ডিসকানেক্ট হয়ে গেল। আজাইরা প্যাচাল শুনতে ভালো লাগছে না। এর থেকে পড়া কিছুটা এগিয়ে গেলেই ভালো। ভার্সিটি জীবনে প্রথম নবীনবরণ ব্যাপারটা অসাধারণ। আজ এক একজন এক এক রূপে সাজবে। সেদিনের পর থেকে আরো 15 দিন পেরিয়েছে। মেডিকেল কলেজের সিনিয়ররা আয়োজন করেছে এই নবীনবরণ। পুরো কলেজে ফুলে ফুলে সাজানো। রুষাকে জায়েদ নামিয়ে দিয়ে গেল। পরনে একটা রাজকীয় নীল শাড়ি। শাড়িটা খুবই সম্ভবত জামদানি। ফুল স্লিভ ব্লাউজ, মাথায় হিজাব, দু হাতে দুটো ফুলের গাজরা, চুড়ি লাগানো, গলায় মালা, তার সাথে ঝুলছে একটা স্বর্ণের লকেট। কাঁধের ব্যাগ নিয়ে গুটি গুটি পায়ে গেটের দিকে এগিয়ে যেতেই ফুল দিয়ে বরণ করলো এক সিনিয়র ভাই, সাথে কিছু আপু ছিল। রুষা মৃদু হেসে অডিটোরিয়ামের কাছে চলে গেল। আজ শাড়ির আঁচলটা একটু বড়ই রেখে দিয়েছে রুকাইয়া। বারবার বলেছিল আপু পায়ের সাথে বেজে যাবে, কিন্তু রুকাইয়া তো নাছোড়বান্দা। তার মতে আঁচল বড় না হলে শাড়ি পরার সার্থকতা নেই। পথে আরো কয়েকজন ফ্রেন্ডদের সাথে দেখা। রিমন আর সিমিন, দুই ভাই বোন, এরাও টুইন। এই কয়েকদিনে এদের সাথে বেশ বন্ধুত্ব হয়েছে রুষার। দুজনই দুর্দান্ত লেভেলের মিশুক। সিমিন আজ রুষার সাথে মিলিয়ে একটা নীল জামদানি পরেছে, আর রিমন নীল পাঞ্জাবি। মজার ছলে রিমন বলল, তোর হলুদ পাঞ্জাবি পরলেই পারতাম। সিমিন সাথে ধমকে দিয়ে বলল, তোর কি হিমু হওয়ার ইচ্ছা জাগছে? ঠাটিয়ে চর লাগাবো, বিয়া শাদি করবি, তোর বোরে দিয়া বাসন মাজাবো। সন্ন্যাসী হতে কিছুতেই দিব না আমি যতদিন এই সংসারে আছি। তুই মাজবি বাসন? আমার বউ কেন মাজবে? আমার বউ হবে ফুলটুসি, খাবে, ঘুমাবে আর আমার সেবা করবে। দুম করে একটা কিল পড়লো রিমনের পিঠে। ব্যথায় কুকিয়ে উঠল। শুরু করে দিয়েছে দুটোতে আবার মারামারি। একটু কিছু হলেই ধুমধাম চলে এদের মধ্যে। সিমিন মারপিটে ওস্তাদ। ওদের দুই ভাই বোনের কথা শুনে রুষা হাসছে। হাসির সময় গজদন্তনীর গজদন্ত বেরিয়ে আসছে, সাথে পড়ছে সেই জেনেটিক, সেই প্রবলেমওয়ালা টল, যাকে ইংরেজিতে অভিধানে বলে ডিম্পল। ওদের থামিয়ে তিনজন মিলে অডিটোরিয়ামে বসলো। ঠিক পাশের সারিতেই বসলো নতুন বন্ধু হওয়া অন্য একটা গ্রুপ। রুষা সেই দিকে তাকাতেই চোখে পড়ল সুদর্শন শ্যামবর্ণের যুবকের দিকে। এই প্রথম রুষার মনে হলো ওর হার্টবিট কারোর জন্য মিস হচ্ছে। এতগুলো বছরে একবারও কেন এই অনুভূতি হলো না? বাজলো না কোনো হৃদয় বিনা? কালচে জলপাই রাঙা খাদি পাঞ্জাবিতে পুরুষ মানুষ এত আকর্ষণীয় লাগে, এই কথা রুষার জানার ঊর্ধ্বে ছিল। তৎক্ষণাৎ নিজেকে সংযত করে উঠে দাঁড়ায় এবং সিমিনকে বলে, দোস্ত তুই এই পাশে বস, আমি তোর জায়গায় বসবো। সিমিন ফিকুচকে বলল। রুষা ওখানে কি সমস্যা? ইতস্তত বোধ করে বলল, ওই পাশ থেকে একটা সিনিয়র কেমন করে তাকাচ্ছে, আমার এসব ভয় লাগে। তুই তো সাহসী, তাই তোকে বললাম। বান্ধবীর কাছ থেকে সাহসী উপাধি পেয়ে খুশিতে গদগদ হয়ে রুষার জায়গায় বসল। অনুষ্ঠান শুরু হলো। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেল। রুষা পুনরায় উকি দিয়ে দেখলো মানুষটা আগের জায়গায় আছে কিনা। না, এখন তো দেখতে পেল না। উঠে গেল নাকি ভ্রম? চোখেরও ভ্রম হতে ইদানিং অতিরিক্ত চিন্তায় অনেক কিছুই হ্যালুসিনেশন হয়ে যায়। প্রোগ্রামের মাঝে অডিটোরিয়াম ছেড়ে সোজা কলেজ গেট দিয়ে বেরিয়ে টং দোকানের সামনেই এসে দাঁড়ায় সজল মামার চা বিখ্যাত। নিজেকে ধাতস্থ করে বুকে হাত দিয়ে শ্বাস নিচ্ছে। বুকের লাভঢাপ মনে হচ্ছে নিজেই শুনতে পাচ্ছে। প্রথমে 1 গ্লাস পানি চেয়ে নিল। পানি পান করেও নিজেকে স্থির করতেই পারছে না। গেট থেকে অডিটোরিয়ামের চেয়ার পর্যন্ত সব ঠিকই ছিল, উপেক্ষা করতে পেরেছে। কিন্তু যখন সেই হাসি চোখে পড়ল, অডিটোরিয়ামের কিঞ্চিত ঝাপসা আলো গজদন্তিনীর
বদনে ছড়ালো, কেন যেন মনে হলো স্বয়ং হুরপুরি সত্যি দাঁড়িয়ে আছে। গত বছর 18তম জন্মদিনে উপহার দেওয়া মুক্তোর নেকলেসের স্বর্ণের লকেটটা গলায় লাগিয়েছে। কেউ জানতো না সে আবেগের কথা। টিউশনির টাকা, পকেট মানি বাঁচিয়ে 12,000 টাকা দিয়ে ওই লকেটটাই কিনেছিল। আর এক বন্ধুকে দিয়ে বিদেশ থেকে 2টো মুক্তোর মালা আনিয়েছিল। একটা ছিল ইশরার, অপরটা এই গজদন্তনির জন্য। আজ কেন পড়েছে? কি প্রমাণ করতে চাইছে এই মেয়ে? পুরো অডিটোরিয়ামে এই এক রমণীতে চোখ আটকাতে হলো। ওই জায়গায় বসে নিজেকে কিছুতেই সংযত করতে পারছিল না। যতবার চাইছে নিজেকে দূরে রাখতে, ঠিক ততবার নতুন রূপে হাজির হচ্ছে। এই মেয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারবে, সেই বিষয়ে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। ফোনের ভাইব্রেশন চিন্তাচ্ছেদ হলো। অপর পাশ থেকে সাজিয়া বলে উঠল, ইর্তিজা, কোথায় তুমি? আমার নাচ শুরু হয়ে যাবে তো এখন, আসো তাড়াতাড়ি। এই হচ্ছে আরেকটা বেহাইয়া কিসিমের নারী, সারাক্ষণ লেপটে থাকতে চায়। নারীরা বড্ড রহস্যময়। চায়ে 2 চুমুক দিয়ে আবার হাঁটা ধরলো পূর্বের পথে। হাঁটতে হাঁটতে ভাবছে, যদি এই পথ কারোর সাথে পাড়ি দিতে পারতো মন্দ হতো না। ভাবতে ভাবতে পৌঁছে গেল অডিটোরিয়ামে। তখনই শুরু হলো সাজিয়ার নাচ। বসে পড়লো বাধ্য হয়ে চেয়ারে। ইর্তিজা নাচ কোনো কালেই পছন্দ করতো না, তাও দেখছে। নাচ শেষে রাহিদ ইর্তিজার হাত ধরে বের করে আনলো অডিটোরিয়াম থেকে। বাইরে এসে রাহিদ প্রচন্ড বিরক্ত হয়ে পড়ল। সময় নষ্ট হলো এতক্ষণ। দেখ, সাজিয়া নিজেকে অনেক কিছু ভাবে, ওর বাপের পাওয়ারেও চলে। প্রফেসরের মেয়ে না হলে 2টো কথা শুনিয়ে দিতাম। নাই এই ধ্যায় করে লাফানো। যদি নাচ বলে, বিশ্বাস কর দোষ, আমার বাসার সামনে একটা পাগলি থাকে, নাম মুকমলি বেগম। নিজেই নিজের নাম দিয়েছে। ওই মহিলা যখন নাচে, ভয়ে আশেপাশের মানুষ পালায়। আজ সাজিয়ার নাচ দেখে মনে হলো মুকলমি বেগমের নাচ তো কথাকলি উপাধি দেওয়া উচিত। সাধকে বাংলাদেশি অঙ্কুর ছুঁয়ে মারা উচিত নৃত্যের জন্য। সাজিয়াও একটা নৃত্যশিল্পী, আর মাছিও একটা পাখি। ইর্তিজা চোখ বড় বড় করে শান্ত চোখে চেয়ে আকস্মা অটো হাসিতে ফেটে পড়ে। ওর হাসি দেখে রাহিদ ভরকে যায়। এত জোরে ইর্তিজাকে হাসতে দেখেনি। পাশ দিয়ে যেই যাচ্ছে ইর্তিজাকে একবার দেখে যাচ্ছে। কয়েকটা মেয়ে তো চোখ দিয়ে গিলিয়ে নিচ্ছে। ততক্ষণে কেউ একজন ওর হাসি দেখে পাশেই থমকে গিয়েছে। রাহিদ চমকে গিয়ে ইর্তিজাকে বলে, ও মাই গুডনেস, ইর্তিজাতে তুই হাসতেও পারিস? মারাত্মক তোর হাসি। মানছে বলে বেডি মানুষের হাসি সুন্দর। তৌবা তৌবা, কি বলছি এসব? আরে ধুর, বন্ধুর প্রশংসা করেছি। দোস্ত, মেয়েরা তো এই জন্যই তোর প্রেমে পড়ে। প্রিন্সের পোশাক পরালেই তুই প্রিন্স চর্ম হয়ে যেতি। থুক্কু, শ্যামবর্ণ প্রিন্স। কথার পিঠে কথা গুলিয়ে ফেলেছে রাহিদ। মনে হলো যেন ইর্তিজা হাসিনি, এমন কিছু করেছে যাতে রাহিদ বড় কোনো সমস্যার সমাধান করে ফেলেছে। গুপ্তধন পুনরুদ্ধার করেছে। ইর্তিজার পুনরায় হেসে বলে উঠল, বেটা চুপ কর, কি শুরু করলি? মানুষে তোরে গিয়ে বলবে, আবার বলে শ্যামবর্ণের প্রিন্স। সেটা কি জিনিস? কই পাশে সব? থেমে গেল ইর্তিজা সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখে। সাথে আরো আছে ক্লাসের ওই টুইন ভাই বোন। রাহিদ ইর্তিজার দৃষ্টি অনুসরণ করতে সামনে তাকালো, দেখে 3 জনকেই। রাহিদ হাত নেড়ে বলে, হাই রোষা, এই যে পেয়ে গেছি প্রিন্সের বুড়ো রোষাকে। এই শাড়িটা যেন কি একটা নাম, ভুলেই গেলাম তো। গত রোজায় ঈদে এই শাড়ি কিনতে আম্মু 3 দিন খাদ্যসহ অনশন করেছিল বাসায়। রুষা হেসে বলে, জামদানি। প্রিন্সেস ব্লু রুষা কি? রুষার প্রশ্নে ইর্তিজা রাহিদের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে তাকালো। রাহিদ হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে ইর্তিজাকে ইগনোর করে রুষাকে বলল, আচ্ছা রুষা, এই কলেজে আমার আজ প্রায় 1.5-2 মাসের মতো ক্লাস করেছি, তাই না? আজ অবধি ইর্তিজাকে হাসতে দেখছো? আমি জানি আমার মতো তুমিও বলবে দেখিনি, কিন্তু আমি দেখেছি আজ। মারাত্মক লাগে আমার বন্ধুটাকে হাসলে। তোমার হাসি দেখে এই কলেজের টিচার থেকে কয়েকজন সিনিয়র প্রেমে পড়েছে, এই গুঞ্জন আমি শুনেছি। কিন্তু কেউ যদি ইর্তিজার হাসি দেখতো, শিওর সিনিয়র মেয়েগুলো পটে যেত। তাই আমি
ইর্তিজার নাম দিয়েছি প্রিন্স শ্যাম, বর্ণের চর্ম। ওর গায়ের রং শ্যাম তাই। আর তোমাকে প্রিন্স ব্লো রুষা। ইর্তিজা রেগে থমকে পড়ল। অনেক মজা করেছিস, চুপ কর এবার। যার তার সাথে আমাকে জড়াবি না, সব ধরনের মজা ভালো লাগে না। ইর্তিজার সামনে দীর্ঘ পা ফেলে এগিয়ে চলে গেল রাহিল। হতাশ হয়ে বলল, এই যে ভালো কথাও খেপে যাই, ওকে আমি বুঝি না, কখন যে রাগে আর কখন যে হাসে। গেলাম রুষা, ভালো থেকো। সিমিন আর রিমন সামনে এগিয়ে আসে। সিমিন রুষাকে বলে, ইর্তিজা ছেলেটা বড্ড বেয়াদব, এত ইগো কিসের? দেখতে স্মার্ট বলে তো এর মাটিতে পা পড়ে না, ক্লাসেও কেমন রুডো হয়ে থাকে। বাদ দে, সামনে চল। রিমন আড়াল থেকে খেয়াল করলো সিনিয়ররা ওদের নিয়ে কিছু বলছে। এতক্ষণ কয়েকজন সিনিয়র ওদের সব কাজ দেখলো। এখন অবধি র্যাগের শিকার না হলো, আজকের পর কিছু একটা ঘটতে পারে। সিমিনের ডাকে সম্বিতই ফিরে পেল। সময় সত্যি অনেক কিছুই বদলে দেয়। সময় কি বুঝে তাহলে মানব মন? সময় সত্যি অনেক কিছু বদলে দেয়। সময় কি বোঝে তাহলে মানব মন? মানুষের ইচ্ছার ঊর্ধ্বে কি কিছুই নেই। 8 মাস পেরিয়েছে। এই কয়েক মাসে রুষা খেয়াল করলো ইর্তিজা স্বাভাবিক হয়ে গিয়েছে। মাঝখান দিয়ে কষ্টগুলো রুষার পাচ্ছে। ওর উচিত স্বাভাবিক হওয়া, তাই সেই চেষ্টায় নিজেকে প্রতিনিয়ত কঠোর নিয়মে বেঁধে দিয়েছে। অবশ্য এই কয় মাসে রুষার জীবনে কিছু আমূল পরিবর্তন এসেছে। তাহিদ সাহেব রুষাকে আবার নিজের বাসায় ফিরিয়ে নিয়েছে। পরিবারের সাথে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে। সাজেদা হক মেয়েকে এখন আর আগের মতো চোখে হারায় না। যে মেয়ে পরিবারের মুখে চুনকালি মাখায়, তার সাথে আবার কিসের ভালো করে কথা বলা। সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হতেই দেখে ড্রয়িং রুমে সোফায় বসে আছে রাইয়ান। রুষা নাস্তা খেয়ে বেরিয়ে হয়েই যাবে, এমন সময় রাইয়ান ডাকলো, আমি তোমাকে নামিয়ে দিব। আমি যেতে পারবো। সাজেদা ফ্রিকুচকে রাইয়ানের দিকে তাকালো। রাইয়ানের এই দিকটা একদমই অপছন্দের সাজেদা হকের। এখন এই বাসায় কেন আসে সেটাই বুঝে না সাজেদা হক। আগে না হয় মামার বাসায় আসতো, কিন্তু এখন ছেলেটাও মায়ের মধ্যে ব্যর্থ। মনে পড়ে গেল বিয়ের দিনের কথা। কিভাবে কথা শুনিয়েছিল রুষার ফুপু মারজান বেগম। মেয়ে নাকি মানুষ করতে পারেনি, আমার মেয়ে আমি মানুষ করতে পারিনি, তাতে তার কি? সেদিন ন্যায্য জবাব দিতে পারিনি ঠিকই, কিন্তু সুযোগ পেলে ঠিকই কথা শোনাবে। রুষার বাবা গত সপ্তাহে ছুটি নিয়ে এসেছে। পুলিশের মেয়ে দেখে রুষার সেই ঘটনা ধামাচাপা পড়ে গিয়েছে। আত্মীয় স্বজন কথা কম শোনায়নি। রাইয়ান জায়গা জমি সংক্রান্ত কোনো কাগজ দেখাতে তাহিদ সাহেবের কাছে এসেছিল। মারজান বেগম পাঠিয়েছে, সে বাড়ির জায়গা ভাগ চায়। তাহিদ সাহেব বাকি ভাইদের সাথে এ ব্যাপারে কথা বলবে জানিয়েছে। বাড়িতে এখন নতুন কাজের মেয়ে থাকে আমিরুন। রাইয়ানকে আমিরুন একদমই পছন্দ করে না। রুষা আপাকে ওই ব্যাটা নিয়ে যাবে ভেবেই রুকাইয়ার রুমে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করলো। গতকাল রাতে জায়েদ এসেছে রুকাইয়াকে নিয়ে। গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করে মাঝরাতে ঘুমিয়েছে দুজন। জোরে দরজা ধাক্কানোর আওয়াজ শুনে জায়েদি আড়মোড়া ভাঙতে ভাঙতে দরজা খুলে আমিরুনকে দেখে ফিকুচকে তাকালো। মেয়েটা ফিসফিস করে বলল, ও দুলা ভাই, রুষা আফারে লইয়া ভাইগা যান, ওই চেষ্টা কচরটা আইছে। জায়েদ ঘুমু ঘুমু চোখে তাকিয়ে থমকে বলে, ভাইগা যান কি? ফাজিল মেয়ে আর ছেঁচড়াকে চলি ভেগে যান। আবার? আরে ওনারে মেডিকেলে থুইয়া আহেন। ওই কুটনি হুহুর ফোলা সাইয়ান না রাইয়ান আইছে। জায়েদের প্রচন্ড হাসি পাচ্ছে, কিন্তু এখন হাসলেই বরবাদ। নিজেকে গম্ভীর রাখার চেষ্টা করছে। এই মেয়ে বড্ড পাজি, হাসলে মাথা চড়া দিয়ে উঠবে। আমিরুনকে ধমকে জায়েদ খাটের দিকে তাকালো। রুকাইয়া শরীরটা ভালো না, তাই ওকে না জাগিয়ে বেসিনে গিয়ে মুখ ধুয়েই ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো। সাজেদা হক এক কোণায় দাঁড়িয়ে আছে। রুষা কেমন চুপসে আছে পরিস্থিতি বুঝে রুষাকে বলল, রুশু খেয়েছিস? না ভাইয়া। আমাজান, আমার শালিকে কিছু নাস্তা দেন, আমি একটু বাইরে যাব, ওরে কলেজে নামাই দিব। সাজেদা হক যতই মেয়ের উপর রাগ থাকুক, এতক্ষণ খুব করে চাইলো মেয়েটা যেন রাইয়ানের সাথে না চায়। ভেঙে যাওয়ার সম্পর্ক এখন অব্দি জোড়া লাগে ঘোর বিপদ। এখন যদি জোড়া লাগে তো ঘোর বিপদ।
এই বাড়িতে রাইয়ানের আনাগোনাও পছন্দ নয়, কিন্তু বারণ করতে পারে না। রুষা কৃতজ্ঞতা নিয়ে জায়েদের দিকে তাকায়। জায়েদ চোখ দিয়ে ইশারা দেয়, বুঝা আমি আছি। কিছুক্ষণের মধ্যে জামা কাপড় পাল্টে সোজা রুষাকে নিয়ে বেরিয়ে যায়। শ্বশুর মশাইয়ের পুলিশি জিপটা আছে, ড্রাইভারকে ধমকে ঘুম থেকে উঠায় জায়েদ। বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। রুষার কলেজের কিছুটা ফর্মালিটিস আছে, সেগুলো পূরণ করতে হবে। তাওহিদ সাহেবের অবর্তমানে ভাই হিসেবে সেই দায়িত্ব জায়েদের। রুষার মাঝে মাঝে মনে হয় আজ জায়েদ আছে বলেই ওদের দুই বোনকে আগলে রেখেছে। বোনের জন্য অনেকটাই নিশ্চিন্ত। ছোটবেলা থেকেই জায়েদ দায়িত্বশীল। বড় মামার সব গুণ জায়েদের মধ্যে আছে, এই কথা বাবাও জানতেন। জায়েদকে দেখে ফুপুদের বড় হিংসেই হতো। এমন লক্ষ্মী মতো একটা ছেলে কেন ওদের হলো না তাই ভাবতো। কিন্তু তাই তো রুকাইয়ার বিয়ের পরপরই রুষার বিয়ের জন্য প্রস্তাব রাখে। নিজের ছেলেকে জায়েদের সমপরিমাণ বানাতে উঠে পড়ে লেগেছিল মার্জান বেগম। তার সব ইচ্ছেতে পানি ঠেলে দিল রুষা। তবে যা হয় ভালোর জন্যই হয়। গেট দিয়ে ঢুকতেই দেখা ইর্তিজার সাথে। মাত্রই বাইক পার করেছে, ঢুকছে। জায়েদকে দেখে হাসি মুখে এগিয়ে এসে হ্যান্ডশেক করলো। রুষা সেদিকে না তাকিয়ে আশেপাশের অবস্থা দেখে সামনে চলে গেল। কেউ যদি ইর্তিজার সাথে দেখে এখন ঘোর বিপদ। ঘটনা তিল থেকে তাল হয়ে যেতে কতক্ষণ। ইর্তিজা আর জায়েদের মধ্যে কথা হচ্ছিল। কথার মাঝে ইর্তিজা বাসায় যাওয়ার জন্য দাওয়াত করে দেয়। জায়েদ কিছু একটা ভেবে বলে ওঠে, রুষাকে দেখে রাখো, মেয়েটা একদম নিশ্চুপ হয়ে গিয়েছে। ইর্তিজা কাল বিলম্ব না করে মুখের উপরই বলে দেয়, ভাইয়া বন্ধুত্ব নেই, আর কিসের অধিকারে দেখে রাখবো। চেষ্টা করি ভালো কাজ করতে, নিন্দনীয় কাজ থেকে দূরে থাকতে। আপনিও ভদ্র মানুষ, কি হিসেবে বলছেন ওকে দেখে রাখতে? পর স্ত্রীর ওপর কিসের অধিকার খাটাবো? ওর হাজবেন্ড জানতে পারলে ব্যাপারটা খুব খারাপ হবে। এমনিতেই ভদ্রলোক বোধ হয় আমাকে অপছন্দ করেন। জায়েদ বিস্মিত হয়ে প্রশ্নের সুথায়, কি বললে? কার হাজবেন্ড? আপনি যার কথা বলছেন তার। ও মাই গুডনেস, আল্লাহ রক্ষা করো। তোমার ভ্রম রুষায় এখনো ভাঙেনি। ইর্তিজার হাতের ঘড়ির দিকে তাকালো। রাইত ফোন দিচ্ছে, ক্লাস শুরু হয়ে যাবে। কিন্তু জায়েদের কথার সুর অন্য কিছু বলছে। কয়েক সেকেন্ড ভেবে রাইতকে ফোনে বলল, পরে ক্লাস করবে, এখন একটু ব্যস্ত। জায়েদকে নিয়ে সোজা ক্যান্টিনে চলে গেল, যেখানে ডাক্তাররা বসে। মুখোমুখি দুজনই বসে আছে। ইর্তিজার চোখ বলছে ও জানতে চায় সব। জায়েদ দীর্ঘশ্বাস ফেলে বলে, রুষা বিয়ের দিন এক অভাবনীয় কাণ্ড করে বিয়ের আসর থেকে পালিয়েছে। রায়ানের বিয়ে হয়েছে ওদের কাজিন লামিয়ার সাথে, সুমাইয়ার ছোট বোন। কি? হ্যাঁ। দুজনেই নীরব। ইর্তিজার হার্টবিট বেড়ে গিয়েছে। মনে হলো ভুল শুনেছে। নিশ্চিত হতে সাহস করে পুনরায় প্রশ্ন করলাম, ভাইয়া আমি ওকে বিয়ের সাজে দেখেছি। সেজেগুজে ফটোশ্যুট করে আবার লামিয়াকে বউ সাজিয়ে লম্বা ঘোমটা পরিয়ে দিয়ে ওদের দুজনের বিয়ে করিয়ে নিজে আমিরুনের শাড়ি পরে ভেগেছে। অবশ্য এখানে আমার ক্রেডিট 90%। কলার উঁচিয়ে সগৌরবেই বলল কথাটা। ইর্তিজার চক্ষু কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সুথালো, মানে কি? আরে আমি জানতাম রুষা এই বিয়েতে রাজি না, আর ওকে মেডিকেলে ওর ফুপু পড়াবে না যে ঠিকই বুঝতে পেরেছিলাম। মহিলা মুখেই যতই বলুক, ভিতরে একটা সাক্ষাৎ ডাইনি। তবে মেয়েটার ক্ষতিও হয়েছে। ভাগতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো। অনেক দিন আমার আগের ফ্ল্যাটে ছিল, পরে আব্বা গিয়ে নিয়ে এসেছে 3 মাস আগে। রায়ান এখনও খেপা ওর ওপর। সুযোগ পেলে আরেকবার ওকে বিয়ে করবে এমন অবস্থা। শুনেছি লামিয়াকে নাকি ডিভোর্স দিবে। কেন? লামিয়ার সাথে ওর নাকি বনিবনা হচ্ছে না। তবে রুষাও কম কিসের, ও নিজেকে সেইভাবেই প্রস্তুত করে রেখেছে। আব্বা যেদিন কথা উঠিয়েছিল রায়ানের বিয়ের, ও বলেছে আবার পালাবে। ওর এত চিন্তা নেই আমার মতো ভাই থাকতে। জায়েদ কথাটা বলে খুব মজা পেল। ইর্তিজা নীরব নির্বাক। আকস্মা উঠে দাঁড়ায়, জায়েদের দিকে হাত বাড়িয়ে বলে, ভাইয়া নেক্সট ক্লাস করতে হবে, এখন আসি। বাসায় আসবেন, দেখা হবে। ওকে, আমার শালিকাকে দেখে রাখো। ইর্তিজা সামনে পা চালিয়ে যাচ্ছিল, থমকে গিয়ে বলল, যা গেছে চলে তা একেবারেই গেছে, ফিরে আসার প্রয়াস নেই। আমি বহুবার আঘাত পেয়েছি, নিজেকে আর ভাঙবো না। আপনার শালিকার জন্য যেন নতুন কেউ আসে, সেই তো আর রইল। ভালো থাকবেন। এক একটা করে প্রফেশনাল এক্সাম যায়, সাথে পেরোয় একটা বছর। নিজেকে নতুনভাবে ডাক্তার হিসেবে আবিষ্কার করে প্রতিটি হবু ডাক্তার। মেডিকেলে 4টা প্রফেশনাল এক্সাম থাকে। প্রথম প্রফেশনাল এক্সামে কোনো রকম পাশ করেছিল রুষা। ডিপ্রেশন থেকে বের হতেই অনেকটা সময় লেগেছে। দ্বিতীয় প্রফেশনাল
এক্সাম খুব ভালো করে প্রস্তুতি নিয়ে দিয়েছে, এখন অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। যখনই নতুনভাবে বাঁচতে চায় তখনই একটা নতুন ঘটনাকে কেন্দ্র করে পুনরায় মানসিক যন্ত্রণা শুরু হয়। কিছুক্ষণ আগে ক্লাসে ঢুকেই হেড ডাউন করে রেখেছে, প্রায় আধ ঘন্টা হয়েছে। সিমিন ডাকছে কিন্তু মাথা উঠাচ্ছে না। বেঞ্চের সামনে ভিড় জমেছে মেয়েটার কি হয়েছে দেখার জন্য। স্যার ক্লাসে ঢুকতে বাকিরা সরে গেল। রিমন সিমিন কাছাকাছি আসতে রুষা মাথা তুলে। সিমিন রুষাকে দেখে ভয় পেয়ে যায়, চোখ মুখ ফুলে লাল বর্ণ হয়ে আছে, মনে হয় যেন কেঁদেছে। কিছুক্ষণ আগের ঘটনা। কলেজ দিয়ে ঢুকতে 2 ব্যাচ সিনিয়র জেরিন আপু এগিয়ে এলো। 2 বছর পেরিয়ে যাচ্ছে, তবু র্যাগিং এর থেকে বাঁচতে পারলো না। জেরিন বলল, ডক্টর মোফাজ্জল স্যার রুষাকে ডাকছে। রুষা স্যারের রুমে যেতে পেছন থেকে দরজা আটকে দিল। ঘড়ি ধরা 20 মিনিট পর দরজা খুলে দিল অন্য কেউ। স্যারের রুমে ঢোকার সেই ভিডিও ধারণ করেছে সিনিয়ররা। ইরান ভাই ওকে প্রপোজ করেছে অনেক কায়দা করে। 2 বছর এই লোকটাকে অনেক এড়িয়ে চলেছে, কোনো লাভই হলো না। আজ ঠিকই প্রপোজ করলাম। ঠিক প্রপোজ না, অনেকটা জোর করে সম্পর্ক করতে চাইছে। ক্লাসে ঢোকার পর শুনেছে মোফাজ্জল স্যারের রুম থেকে নাকি টার্মের প্রশ্ন ফাঁস হয়েছে। কর্তৃপক্ষ তা চেক করতে সিসি ক্যামেরার ফুটেজ দেখবে। রুষা তো স্যারের রুমে গিয়েছে, সেটা যদি ধরা পড়ে। জেরিন আপু রুষাকে ডেকে নিয়ে মাত্রই একটা চিঠি দিয়ে গেল। সেখানে লেখা ছিল, তুমি আমারই হবে রোষা, তোমাকে বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আমার, শুধু একবার হ্যাঁ বলবে। নিজেই ফাঁসে আবার বাঁচাবে। এমনি জীবনে এত দুঃখ, এখন আবার নতুন চিন্তা। স্যার রুষার নাম ধরে 2 বার ডাকলো। সিমিন ঢাকায় সম্বিতে ফিরে এলো। একে তো প্রশ্ন ফাঁস, তার উপর ছাত্রছাত্রী ক্লাসে অমনোযোগী। মেজাজ এখন তুঙ্গে মোফাজ্জল স্যারের। রুষাকে ক্লাসে অনেকগুলো কথা শুনিয়ে দাঁড় করিয়ে রাখলো। এত কিছুর পর প্রশ্ন আসছে, ইর্তিজা কোথায়? ক্লাসরুমেই আছে বসে, নিজের কাজ করছে। এইসব দেখতে এখন আর ভালো লাগছে না। গুঞ্জন উঠেছে সাজিয়ার সাথে ইর্তিজার কিছু একটা চলছে। যাদের কাছ থেকে রুষার বিয়ে না হওয়ার কথা শুনেছিল সেই 1.5 বছর আগে, নিজেকে প্রতিনিয়ত বদলেছে। অনেক কিছুই ঘটে চারপাশে, অনেক কিছুই এড়িয়ে চলে। ক্যারিয়ার ওরিয়েন্টেড থাকার পরও ছোটবেলার আবেগকে প্রশ্রয় দিয়েছিল। এখন আবেগ কাজ করে কম। চোখের আড়াল হলে মনের আড়াল হয়। আবার মাঝে মাঝে কিছু জিনিস প্রতিনিয়ত চোখের সামনে পড়ে থাকলেও কদর কমে যায়। রুষার ব্যাপারটাও ঠিক তেমনই। প্রতিদিন ওকে দেখে, তাই আগের মতো আর এসবের নাক গলায় না। সাজিয়া কথা বেশি বলে, উগ্র কিন্তু খারাপ না। 2 বছরে অনেকটাই বুঝে উঠেছে সাজিয়াকে। সাজিয়ার সবচেয়ে ভালো গুণ মেয়েটার সব একদিকে তো পড়াশোনা অন্যদিকে। পড়ার ব্যাপারে সবাইকে সাহায্য করে। আর ইদানিং ইর্তিজা ওকে বুঝায় অনেক। খারাপ ব্যবহার করে না, খারাপ ব্যবহার না করতে, কথা আসতে বলতে মেয়েটা সবই বুঝে। নিজের মধ্যে অনেকটা পরিবর্তন ঘটিয়ে ফেলেছে গত 1 বছরে। স্যার ক্লাস থেকে বেরিয়ে গেল। ধপ করে সিটে বসে 2 হাত মুখে ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল রুষা। নিজের কষ্টের কথা কাউকে বলতে পারছে না। ক্লাসের অনেক বন্ধুরা ওকে সামলাতে চেষ্টা করছে কিন্তু পারছে না। নীরবে চোখের পানি ফেলা আর সজোরে কাঁদার মধ্যে যথেষ্ট পার্থক্য। এভাবে রুষা কাঁদবে কেউ ভাবেনি। স্যার দাঁড় করানোতে এভাবে কাঁদছে ভেবে অনেকে কাছেই এলো না। বিরক্ত হয়ে সিট থেকে উঠে ইর্তিজা উচ্চ শব্দে ধমক দিল, এটা ক্লাসরুম, ক্লাসে স্বাভাবিক প্রাণীরাও থাকে, এমন কান্নার কি আছে? জীবনে কানে ধরেনি এই মেয়ে। স্কুল কলেজে হয়তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার রেকর্ডও আছে, এখন ঢং করছে। সিমিন ওকে থামা, ক্লাসে বাকিদের প্রবলেম হচ্ছে, যত সব আদিক্ষেতা। চোখের পানি মুছে এবার ইর্তিজার দিকে তাকালো। কলেজের কান ধরে দাঁড়িয়ে থাকার খোঁচাটাও দিল। পরক্ষণই যখন মনে পড়েছে ইরানের সাথে সম্পর্কে না জড়ালে স্যারকে বলে দিবে, তখন শরীর কাঁপছে, ভয় চেপে ধরেছে। তার চেয়েও বড় একটা ঘটনা ঘটেছে। ওরা জেনে নিয়েছে ক্লাস্ট্রোফোবিয়া আছে, যা বাসার মানুষ ছাড়া অন্য কেউ জানে না। বন্ধ কক্ষে আটকে থেকে দম বন্ধ হয়ে আসছিল। বের হওয়ার পর প্যানিক অ্যাটাক হওয়ার মতো অবস্থা। রুষা পানি চেয়ে অনুরোধ করতে করতে তখনই ওদের বলে দিয়েছিল ওর ক্লাস্ট্রোফোবিয়া আছে। একজন পিয়ন এসে রুষাকে ডেকে নিল। মোফাজ্জল স্যার ডাকছে। সমস্ত শরীর ছেড়ে দিয়ে নেতিয়ে পড়েছে। এখন শক্ত থাকতে হবে ভেবে উঠে দাঁড়ায়। পিয়নের পিছু পিছু স্যারের রুমে আসে। বাইরে
ইরানকে দেখলো, মুচকি মুচকি হাসছে। স্যার ক্লাসে কান্নার কারণটা শুনেছে কিছুক্ষণ আগে, তা বুঝিয়ে দিল। স্যার আন্তরিকতা এখন কিছুটা প্রশান্ত হলেও সামনে যে ঘোর বিপদ তা নিয়ে কোনো সন্দেহ নেই। রাজশাহী থেকে রাব্বি সোজা রমনাতে এসেছে। ইশরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে গাছতলায় বসে পড়ল। পেছন থেকে ধীর পায়ে রাব্বি এসে পাশে বসলো। ইশরা মিষ্টি একটা হাসি দিল। রাব্বি ইশরার দিকে একবার তাকিয়ে বলল,